আসসালামু আলাইকুম। 50তম বিশেষ প্রিলি ফুল কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর খুবই ছোট্ট একটা টপিক, ছোট্ট একটা লেকচার, সাম্প্রতিক ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। সাম্প্রতিক ইস্যু আসলে আহ, এখানে একটা কোশ্চেন থেকে থাকে যে আপনি সাম্প্রতিক ইস্যু পড়বেন কত তারিখ পর্যন্ত পড়বেন, এটা একটা বিষয় থাকে। তো বিষয়টা হচ্ছে পরীক্ষার আগের 1 মাস আগ থেকে 1 মাস আগে সাম্প্রতিকগুলো আপনি পড়বেন। কারণ পরীক্ষা সাধারণত এখন যেহেতু সময় খুবই কম, আগে প্রশ্ন হতো পরীক্ষা শুরু হওয়ার প্রায় 2-3 মাস বা 4 মাস আগে প্রশ্ন হতো, বাট এখন যেহেতু খুবই কম সময়, তাহলে প্রশ্ন হবে আপনার সর্বোচ্চ 1 মাস আগে। তো 1 মাস আগ পর্যন্ত সাম্প্রতিক গুলো একটু পড়ে রাখবেন, এই আর কি। তো আমরা তাহলে শুরু করি। তো প্রথমেই হচ্ছে টুকটাক কিছু আলোচনা। আহ এই টুকটাক আলোচনাগুলো হচ্ছে আপনার এই জেলা, এই ডেট ওয়াইজ আলোচনা। তো এগুলো হচ্ছে ইতিহাসের পড়াশোনা। আমি একটু ছোট্ট করে দেখে দেই। এই, হানাদার মুক্ত জেলা যশোর, এটা জাস্ট এমসিকিউ, এটা তো এখানে কিছু পড়ার কিছু নাই। 12 ডিসেম্বর একটা ঘটনা আছে কি, ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার ফিফা পিস প্রাইজ পেয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প। ফিফা পিস প্রাইজ, এই তথ্যটা মনে রাখবেন। ফিফা পিস প্রাইজ কে পেয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। এই তথ্যটা মনে রাখবেন। এটা আর হচ্ছে এগুলো এগুলো তেমন কিছু লাগবে না, এগুলো তো কোনো কিছু লাগবে না। 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, এটা আপনারা জানেন, এটা আর পড়ানোর কিছু নাই। আর ওই যে পানি খাওয়ার বিরতি যেটা, এটা এটা হচ্ছে ফুটবলে শুরু হবে, এটা প্রতি 22 মিনিট পর পর হচ্ছে আপনার এই পানি খাওয়ার বিরতি, হাইড্রেশন ব্রেক বলে এটাকে। এটা এখন হচ্ছে আহ, আগে চালু ছিল, মোটামুটি এগুলো চলছে আগে থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে উম আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস 9 ডিসেম্বর পালিত, এগুলো তেমন কিছু গুরুত্বপূর্ণ না। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পড়বেন যে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? কুদানকুলাম। কুদানকুলামকে সহযোগিতা করছে রাশিয়া। আর দুর্নীতি প্রতিরোধ দিবস তো 9 ডিসেম্বর, এটা আপনারা জানেন। আহ, এদিকে আর তেমন কিছু নাই। এই অস্ত্র নামটা জানতে পারেন যে S-400, এই প্রতিরক্ষা ব্যবস্থা এটা কোন দেশের? S-400 অস্ত্রটা কোন দেশের, এই তথ্যটা আপনারা জানতে পারেন। এছাড়া তেমন কিছু জানা লাগবে না এখান থেকে। এবার কোপ 30 স্লোগানের আপনার স্লোগানটা মনে রাখবেন। কোপ 30 গ্লোবাল, এইটা মনে রাখবেন। এটা উচ্চারণ কি? মুটি রাও, গ্লোবাল মুটি রাও, মানে মৈত্রী, মৈত্রী থেকে আর এই শব্দটা আসছে। হয়তো এটা গ্রিক বা অন্য কোনো ওয়ার্ড হতে পারে। বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা। বিশ্বের প্রথম 6G ডিভাইস তৈরি করছে কারা? জাপান, এটা মনে রাখবেন। আচ্ছা, এটা নিয়ে আমরা ডিটেল আলোচনা করবো একটু পরে। দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিউজিশিয়ান, মনে রাখবেন। এখানে ফেরাউনের ছবি টবি সবকিছু এখানে আছে। দ্য গ্রেট ইজিপশিয়ান মিউজিয়াম, এটা মনে রাখবেন। এখানে তেমন কিছু নাই। এখানে আর তেমন কিছু নাই। আমরা মূল আলোচনা চলে যেতে হবে খুব শীঘ্রই।
আচ্ছা, COP30 কোন দেশে হবে? তুরস্কতে হবে, এটা মনে রাখবেন। আর COP30 হয়েছে কোথায়? ব্রাজিলে হয়েছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এই দুটা জিনিস মনে রাখবেন। ওকে। ইন্দোনেশিয়ার নতুন রাজার নাম হচ্ছে নুসান্তারা। এখানে আপনাদের তেমন আর কিছু নাই। চীনের নতুন ভিসা নীতির নাম হচ্ছে কে ভিসা নীতি। এখানে কাদের আকৃষ্ট করবে? এই স্ট্রিমদের। এস এ সায়েন্স, এতে টেকনোলজি, এতে ইঞ্জিনিয়ারিং, এম এ ম্যাথমেটিক্স। এই চার ধরনের শিক্ষার্থীদেরকে আকৃষ্ট করার জন্য ওদের নতুন ভিসা নীতির নাম হচ্ছে কে ভিসা নীতি। ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে পড়াশোনা করবো আমরা। পাকিস্তান আফগানিস্তানের একটা, আচ্ছা এখানে বলে দেই, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটু একটু উত্তেজনা ছিল, অত বেশি না, মোটামুটি উত্তেজনা ছিল। এটা যুদ্ধবিরতি স্বাক্ষর হয়েছে কোথায়? কাতারে, এটা মনে রাখবেন, কাতারে। এটা গুরুত্বপূর্ণ। ওকে। তারপরে আমরা এগুলো যাই, আমরা ধীরে ধীরে মূল আলোচনা প্রবেশ করব। এই যে গ্রোকোপিডিয়া চালু করেন ইলন মাস্ক, এটা হচ্ছে গ্রোক থেকে আসছে। ওদের যে গ্রোকটা আছে না, গ্রোক থেকে গ্রোকোপিডিয়া চালু করছে এটা। এটা তেমন আর কিছু নাই এখানে। আচ্ছা, এবার আমরা একটু কিছু ডিটেল পড়াশোনা দেখবো। আরব আমিরাতের ডিজিটাল মুদ্রা। দেখেন এই বিষয়টা কি। ডিজিটাল মুদ্রা হচ্ছে, যেমন আমি আপনাকে সহজে যদি বলি, আমরা কিছু ক্রিপ্টোকারেন্সির নাম শুনছি না? ওই ক্রিপ্টোকারেন্সির মতো হচ্ছে ডিজিটাল মুদ্রা। ঠিক আছে। এখন এরা হচ্ছে 11 নভেম্বর 2025, এই তারিখটা আপনার মুখস্থ রাখার প্রয়োজন নাই। 11 নভেম্বর 2025 তারা তাদের যে মুদ্রা দিরহাম, এটা ডিজিটাল ভাবে চালু করছে। কিরকম? ব্যাংকিং সিস্টেমটা করবে কি তারা, তারা হচ্ছে ধরেন আমাদের বাংলাদেশ ব্যাংক হচ্ছে টাকা নোটস, মানে ইয়া করে, ছাপায়। তো টাকা 100 টাকা ছাপাইলো। ধর এখন এই 100 টাকা না ছাপায়া 100 টাকা এমন করলো যে 100 টাকা ডিজিটাল মুদ্রা। মানে এটা টোটাল একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কি, যেমন আপনার বিকাশে টাকা আছে, আপনার বিকাশে টাকা আছে কয় টাকা? 500 টাকা। আপনি কি করলেন? টাকা দেখতে পেতেছেন না, আপনি দেখতেছেন যে একটা অ্যামাউন্ট আপনার বিকাশে আছে। এখন এই অ্যামাউন্ট আপনি কি করলেন? আপনি কিছু কিনে ওই লোককে পে করলেন। সেও দেখলো যে এই সংখ্যাটা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, সে আপনাকে প্রোডাক্ট দিয়ে দিল। জাস্ট টোটাল একটা বিশ্বাসের উপরে চলে। বুঝছেন? এটাই হচ্ছে আপনার ডিজিটাল লেনদেন। পুরো ইন্ডিয়াতে কিন্তু টোটালি এটা চলে, রুপে, তারপর আপনার জিপে, ইন্ডিয়াতে এগুলো চলে। বুঝছেন? তো বাংলাদেশও এগুলো শুরু হবে, বাংলাদেশ এখন বিকাশ শুরু শুরু করছে। তো এখন বিকাশে যখন আপনি টাকা ভরবেন, এখন টাকাটা আপনি কিভাবে পাচ্ছেন? টাকাটা আপনার ক্যাশ টাকাটাকে আপনার কোনো দোকানে গিয়ে, কোনো এজেন্টের দোকানে গিয়ে বলতে হবে যে ভাই আমার বিকাশে 1,000 টাকা ভরে দেন, আমি আপনাকে ক্যাশ 1,000 টাকা দেই। তাই তো? তারপরে আপনার এখানে টাকা আসে। বাট ডিজিটাল মুদ্রাটা হবে এরকম যে কোনো ক্যাশ থাকবে না। বাংলাদেশ ব্যাংক থেকে ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট গুলোতে টাকা চলে যাবে, কোনো হাতে টাকা আসবে না। সবার টাকা হবে এই যে অনলাইন বেস লেনদেন। ঠিক আছে। হাতে আপনার কোনো টাকা আসবে না। তো এই আরব আমিরাত প্রথম এটা চালু শুরু করলো তার দেশে, তাদের দিরহাম মুদ্রাকে তারা আর একদম ক্যাশলেস করে ফেলছে। তারা আর ক্যাশটা ছাপাবে না। আমি যতটুকু শুনেছি ততটুকু হচ্ছে তারা তারা প্রাইমারিলি হচ্ছে আপনার 100 ভাগের মধ্যে 70 ভাগ হচ্ছে টাকা ছাপাবে এখন। মানে এটা হচ্ছে কি, এটা কি বলে, পাইলট প্রকল্প হিসাবে। আর 30% তারা হচ্ছে অনলাইনে ছাপাবে। ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে তারপর 100%কে তারা অনলাইন বেস করে ফেলবে। ওকে। ইন্দোনেশিয়ার বীর, আপনারা হয়তো ইন্দোনেশিয়ার ইতিহাস যারা পড়ছেন তারা জানেন ইন্দোনেশিয়ার বিখ্যাত নেতা সুকর্ণ ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নেতৃত্ব দিচ্ছে তাকে। সে সুকর্ণ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিল 1967 থেকে 1998 সাল পর্যন্ত। উনি প্রেসিডেন্ট ছিলেন। তো এই লোককে বর্তমান সময়ে এসে যেই দল ক্ষমতায় আসলো তারা তাকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করছেন। ঠিক আছে।
এটা মনে রাখবেন। সুন্দর জাতীয় বীর, তা পরীক্ষা আসতে পারে ইন্দোনেশিয়া জাতীয় বীরের নাম কি? সুকর্ণ। সুকর্ণ। আর আরেকটা আসতে পারে যে সুকর্ণ ইন্দোনেশিয়া কত সাল শাসন করছেন? 1967 থেকে 1998 সাল পর্যন্ত। বিশ্বের বৃহত্তম প্রত্নতত্ত্ব মিউজিয়াম এটাই কোন? এটা যে মিশরের মিউজিয়ামটা, পৃথিবীর সবচেয়ে বড় প্রত্নতান্ত্রিক মিউজিয়াম, যেটা মিশরে অবস্থিত। ওই যে আমরা যেটাকে বলছি যে ফেরাউনের লাশ যেটা, সেটা এখানে আছে। তারপরে যে একটা যে নৌকা, আমরা মুসা আলাহিসাল্লামের ইসলামের যে নৌকার কথা পড়ছি না সবাই ইতিহাসে, যে নৌকা দিয়ে যে সে এই যে প্রত্যেকটা প্রাণীর থেকে একটা একটা অংশ নিয়ে যে সে যখন ওই যে যখন যাত্রা শুরু করছিল, সেই নৌকা থেকে শুরু করে সকল যা যা ছিল ফেরাউনদের সময় যত যারা ছিল, এদের সকল যে মমি গুলো আছে, সবগুলা এখানে আপনার কি ছিল? এখানে জমা ছিল। এটা এতদিন উন্মুক্ত ছিল না, তো বর্তমানে এটা উন্মুক্ত করা হয়। এটা 1 নভেম্বর 2025 তারা এটা উন্মুক্ত করছে। ওকে, এবার ধূমপানের প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা, এটা মজার একটা বিষয়। 2007 সালের পরে যাদের জন্ম, 2007 সালের পরে যাদের এই ঘটনা করছে মালদ্বীপ। মালদ্বীপ এই ঘটনা করছে। 2007-এর পরে যাদের জন্ম, তারা আর সিগারেট খেতে পারবে না। ঠিক আছে, মানে ধূমপান মুক্ত একটা প্রজন্ম সৃষ্টির জন্য তারা এটা করছে। তাহলে কি দাঁড়াইলো? 7 সালের পরে যাদের জন্ম, মানে বর্তমান যাদের বয়স হচ্ছে আপনার 18, এই 18 বছর যাদের বয়স, এখন যাদের বয়স 18, তার মানে এই এই জেনারেশনটা আর হচ্ছে ধূমপান করতে পারবে না। তার মানে এখন যাদের বয়স 19, তারা জন্ম করছেন কত সালে? 2006 সালে। তারা তারা সিগারেট খেতে পারবে। যেমন আপনারা দুই দুই বন্ধু, এক বন্ধুর জন্ম 2008 সালে, এক বন্ধুর জন্ম 2007 সালে। আটের সাল এক বন্ধু 2006 সালে, এক বন্ধু 2008 সালে। তাহলে যে বন্ধু জন্ম 2006 সালে, সেই বন্ধু আপনার আর সিগারেট খেতে পারবে না। কিন্তু 2007 সালে সিগারেট শিখতে পারবে, বা যে 2007 সালে যার জন্ম, সে আর সিগারেট খেতে পারবে না। কারণ যার 2007 সালে যার জন্ম, তার জন্ম কত? তার বয়স 18। 2009 সালে যে জন্ম, তার বয়স 17। মানে এখন 1 থেকে 18 যারা, তারা সিগারেট খেতে পারবে না। এবার এই জেনারেশনটা যখন ধীরে ধীরে যাবে, তারা আর কেউ সিগারেটটা খেতে পারবে না। ঠিক আছে, বাট যারা 19 বয়স, 20 বছর বয়স, তারা কিন্তু এখন ইজিলি সিগারেট খেতে পারবে। তো ধূমপান মুক্ত একটা প্রজন্ম তৈরি করার জন্য মালদ্বীপ এই প্রকল্প হাতে নিছে। এটার মূল লক্ষ্য হচ্ছে আপনার কি? জনস্বাস্থ্য রক্ষা ও তামাক মুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে। আচ্ছা, গাজার নতুন শাসন কাঠামোর জন্য ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তাব দিছে। এই প্রস্তাবটা একটু মনোযোগ দিয়ে দেখেন। এই প্রস্তাবটার জন্য তিনি দুইটা, একটা হচ্ছে বোর্ড অফ পিস, যেটা বলছে বিওপি, বোর্ড অফ পিস। আর আরেকটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স। ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স, ISF। এই দুইটা জিনিস সে ইন্ট্রোডিউস করছে। বোর্ড অফ পিসের নেতৃত্বে থাকবে হচ্ছে গাজা, সেটা হচ্ছে 2 বছরের জন্য। গাজাকে তারা নেতৃত্ব দিবে, যারা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে গাজা তারা চালাবে। আর এখানে সিকিউরিটি রক্ষা করবে কারা? ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স। এইটা নিরাপত্তা পরিষদের নিরাপত্তা পরিষদে সে উত্থাপন করছে। নিরাপত্তা পরিষদে 15টি দেশ, 15টি দেশ না, কেন 15টি দেশ বলেন তো? নিরাপত্তা পরিষদে 15টি দেশের মধ্যে 13টি দেশ এটার পক্ষে ভোট দিছে। এখন আপনার মনে হতে পারে যে ভাই, নিরাপত্তা পরিষদের দেশ তো 5টা। ভাই, নিরাপত্তা পরিষদের দেশ 5টা না, নিরাপত্তা পরিষদের ভেটো দেওয়ার ক্ষমতা 5টা দেশের। আর এর বাইরে এর আছে স্থায়ী, আপনার অস্থায়ী আছে আরো 10টা। এই টোটাল হচ্ছে 15টা।
এই 15টার মধ্যে 13টা হচ্ছে এটা পক্ষে ভোট দিছে, বাট রাশিয়া আর চীন এরা ভোট দেয়নি। ডোনাল্ড ট্রাম্পের হাতে যে গাজা, এটা তারা চায়নি, তার মানে রাশিয়া এবং চীন তারা ভেটো দিছে, তাহলে এটা কার্যকর হবে না। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটা ছিল কি, বোর্ড অফ পিসের নেতৃত্বে হচ্ছে আপনার এই গাজাটা থাকবে। বোর্ড অফ পিসের প্রধান ডোনাল্ড ট্রাম্প কয় বছরের জন্য? 2 বছরের জন্য। ওকে। সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর। সৌদি রিসেন্টলি দুটো বড় বড় ঘটনা ঘটাইছে। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র সফর করছে, আর একটা লেগে সৌদি আর পাকিস্তান একটা চুক্তি করছে, দুইটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আপনার সৌদি সে সফরে গিয়ে যুক্তরাষ্ট্রে সে 600 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস দিছে। 600 বিলিয়ন সে বিনিয়োগ করবে। এখন এইটাকে আরো 400 বিলিয়ন বাড়ায় সে করছে কি, 1 ট্রিলিয়ন বিনিয়োগ ঘোষণা দিছে। 1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিছে, এটা আপনারা রিটেনে কাজে লাগাতে পারবেন এই এই পড়াগুলা। 1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিছে। আর গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে এখানে, সৌদি যুবরাজকে সে মেজর এলাই মেজর এলাই বা গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। মানে ন্যাটো হচ্ছে তার মেইন মেইন এলাই। মেইন এলাইয়ের বাইরে সৌদি আরবকে সে তার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ঘোষণা করছে। এর ফলে কি হবে? এর ফলে সৌদি আরব হচ্ছে ইউএস এর মোটামুটি সামরিক যে সরঞ্জাম আছে এগুলাতে সে অ্যাক্সেস পাবে আর কি। সাইবার অপরাধ দমন জাতিসংঘ কনভেনশন, এটা তো ডিটেল কিছু পড়ার মনোযোগ নাই, শুধু কনভেনশন নামটা মনে রাখেন। কনভেনশন নামটা হচ্ছে ইউনাইটেড নেশন কনভেনশন এগেইনস্ট সাইবার ক্রাইম। বা এটাকে আপনি বলতে পারেন এটাকে হ্যানয় কনভেনশন। কেন? কারণ ভিয়েতনামের হ্যানয়তে এই কনভেনশন গৃহীত হয়। 25-26 অক্টোবর 2025। এই তথ্যটি মনে রাখবেন। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন, এটা ভিয়েতনামে গৃহীত হয়। এটা অপর নাম হচ্ছে হ্যানয় কনভেনশন। বা বলতে পারে যে হ্যানয় কনভেনশনের মূল উদ্দেশ্য কি ছিল? সাইবার অপরাধ দমনে জাতিসংঘের অবস্থান এটা এটা প্রচার করা, এটা ছিল। তো 25 থেকে 26 অক্টোবর 2025 তারিখটা মনে না রাখলেও এটা মনে রাখবেন, হ্যানয় কনভেনশন কিসের সাথে সম্পর্কিত? সাইবার অপরাধ সম্পর্কের সাথে সম্পর্কিত। ঠিক আছে, হ্যানয় কনভেনশন সাইবার অপরাধের সাথে সম্পর্কিত। এটা আপনারা সবাই জানেন যে জোহরার মামদানি প্রথম মুসলিম সে মেয়র হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ আহ, এ- এটা এটা সবাই জানে তো। এটা নিয়ে এখানে প্রশ্ন নাও আসতে পারে, তাও আপনি একটু একটু পড়ে নিন। আর একটু মনে রাখবেন তার জন্ম টন্ম কোথায়। তিনি মেইনলি হচ্ছে তার জন্ম হচ্ছে উগান্ডাতে। তিনি বংশ হিসেবে ভারতের।
তো ওনার সম্পর্কে অত বেশি জানার প্রয়োজন নাই, অল্প একটু জেনে রাখেন তাহলেই হবে। ব্রহ্মপুত্রের দুই জলবিদ্যুৎ কেন্দ্র, এটা ভারত করেছে, এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। ভারতের এটা প্রকল্প, এটা মেনলি অরুণাচল প্রদেশে করা হয়েছে, অরুণাচল প্রদেশ। আচ্ছা, জাতিসংঘের শান্তিরক্ষা রক্ষী রাষ্ট্রের সিদ্ধান্ত, ওই শান্তিরক্ষা যে বাহিনী যায় বাংলাদেশ থেকে যাওয়া হয়, যেরকম যেমন আমরা যাকে মিশন বলি, মিশনে যায়। ওই মিশনে এখন তারা মানুষজন কম দিবে, এটা তো গুরুত্বপূর্ণ কিছু না। আর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী, এটা একটু ইম্পর্টেন্ট, এই বস্তুটি ঘটেছে এটা। তো তার দলের নাম কি, তার দলের নামটা মনে রাখবেন, LDP, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই তার নাম, দলের নামটা মনে রাখবেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তিনি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আহ এখন প্রশ্ন হচ্ছে তার নাম কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছে তাকাইচি। আর আপনার যদি বলা হয় যে জাপানের প্রথম আয়রন লেডির নাম কি, আয়রন লেডি, আয়রন লেডি, সেটা হবে কে, তাকাইচি। তো দুইটা তথ্য মনে রাখবেন, জাপানের তিনটা তথ্য, নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে তাকাইচি, আহ তাকাইচির দলের নাম হচ্ছে LDP, আর আর যেহেতু সে প্রথম নারী প্রধানমন্ত্রী, তাই তাকে বলা হচ্ছে আয়রন লেডি। জাপানের প্রথম আয়রন লেডি কে, তাকাইচি। ওকে। পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনা, এটা যদিও এখন এটা অত বেশি ইম্পর্টেন্ট না। কাতারের দোহাতে গিয়ে, কাতারে গিয়ে এটা মোটামুটি একটা শান্তি চুক্তি হয়ে গেছে, এটা আর তেমন কোনো সমস্যা হবে না, এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এই বিষয়ে যদি একটু বলি, এটা হচ্ছে মেইনলি আহ ওই যে বেলুচিস্তান, পাকিস্তান আফগানিস্তানের মধ্যে আপনার এটা ছাড়াও কিন্তু বেলুচিস্তান লিবারেশন আর্মি, যেটাকে আমরা বলি হচ্ছে BLA, লিবারেশন আর্মি, আর হচ্ছে আপনার ISKP, ISKP, ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ, এদের মধ্যে এই এই যে হচ্ছে আপনার এই এই যে বেলুচিস্তান লিবারেশন আর্মি আর হচ্ছে এদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনছে। কে আনছে? পাকিস্তান। পাকিস্তান হচ্ছে এই অভিযোগটা আনছে। এটা অত বেশি এখন আর কাজ দিবে, ইম্পর্টেন্ট দিবে না। ভারত পাকিস্তান অপারেশন সংঘাত, এটা নিয়ে হচ্ছে কিছু রিসেন্ট কোশ্চেন আসছে। যেমন তাদের হচ্ছে অপারেশন গুলোর নাম নিয়ে আসছে। যেমন ভারতের অপারেশন নাম ছিল অপারেশন সিঁদুর, অপারেশন সিঁদুর ছিল ভারতের আপনার অভিযানের নাম। আর এইটার এগেনস্টে পাকিস্তানের যারা, তারা করছে হচ্ছে অপারেশন বুনি আনুম, বুনি আনুম মারসুস। এই দুটো তথ্য মনে রাখবেন। এখন মোটামুটি এটা একটা যুদ্ধ বিরতি হয়েছে, এটা নিয়ে আর তেমন কোনো আলোচনা নাই। গাজা ইসরায়েল যুদ্ধ, এটা নতুন পড়াশোনা কিছু নাই, পুরাতন পড়াশোনা যেগুলো ওগুলাই করবেন। দ্বিতীয় গ্রেট গেমটা আসলে কি বোঝা যাচ্ছে? দ্বিতীয় গ্রেট গেম বলা হচ্ছে আপনার এই যে আফগানিস্তান সীমান্তে, আফগানিস্তান সীমান্তে মোটামুটি দুইটা ব্লক দাঁড়ায় গেছে আমরা যদি দেখি। একটা হচ্ছে ভারত পাকিস্তান, ভারত পাকিস্তান, ভারত ভার্সেস পাকিস্তান, আর একটা আপনার চীন ভার্সেস USA। তো মোটামুটি এখানে চীন হচ্ছে, USA হচ্ছে আপনার ভারতের সাথে, পাকিস্তান হচ্ছে আর চীনের সাথে। তো এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নাম তারা দিতে চাচ্ছে দ্বিতীয় গ্রেট গেম। ঠিক আছে। আর এখন তো আমরা আপনার প্রশ্ন পেলে যে প্রথম গ্রেট গেম কোনটা,
প্রথম গ্রেড হচ্ছে আপনার রাশিয়া আর ভার্সেস ইউকে। এটা কোনো এক আমলে ছিল, অনেক আগে ছিল, যখন ইউএসএ পরাশক্তি হলো, ছিল না, পরাশক্তি ছিল হচ্ছে মেনলি এরা, রাশিয়া, ইউকে, ওই সময়কার ছিল এগুলা। এখন ওগুলা তেমন বেশি একটা নাই। তো এখন দ্বিতীয় গ্রেড গেমটা গুরুত্বপূর্ণ, আফগানিস্তানের এই সীমান্তে মোটামুটি ভারত পাকিস্তান এবং চীন ইউএসএ, তার মানে ভারত এবং ইউএসএ জোটের সাথে পাকিস্তান চীনের জোটের যে দ্বন্দ্ব, এটি হচ্ছে দ্বিতীয় গ্রেড গেম। বেরিং প্রণালীর নিচে পুঁতিতে ট্রাম্প চান, এখন আপনি জানতে হবে বেরিং প্রণালীটা কোথায়। বেরিং প্রণালী হচ্ছে কোথায়, আপনার ওয়ার্ল্ড ম্যাপে দেখলে বুঝবেন রাশিয়া আর ইউএসএ দুটার মাঝখানে। মানে আমি ওয়ার্ল্ড ম্যাপে এখানে রাশিয়া, এই পুরো রাশিয়া যদি ধরি আমি, এই হচ্ছে ভূমধ্য সাগর, এই হচ্ছে আপনার এশিয়া, এশিয়ার যে রাশিয়া, এই জায়গায় আপনার আটলান্টিক মহাসাগর, এই আফ্রিকা, এই ইউরোপ, এই হচ্ছে গিয়ে আপনার আমেরিকা। আর ওয়ার্ল্ড ম্যাপটা যেহেতু গোল, তো আমেরিকার একটা অংশ পড়ে যায় এখানে, যেহেতু গোল হওয়াতে আপনি গোল, তাহলে ইউএসএ, এই হচ্ছে রাশিয়া। এই মাঝখানে যে প্রণালীটা, এটা হচ্ছে বেরিং প্রণালী। এই যে এই হচ্ছে ইউএসএ, আলাস্কা, এই হচ্ছে রাশিয়া, এই যে বেরিং প্রণালী, এই যে বেরিং প্রণালী। আচ্ছা, এই বেরিং প্রণালীর নিচ দিয়ে ট্রাম্প হচ্ছে একটা কি করবে, টানেল টানছে, একটা টানেল। এখান দিয়ে মোটামুটি সে হচ্ছে তার যে আপনার, এটা মেইনলি হচ্ছে একটা রেলপথ হবে পানির নিচ দিয়ে, এই রেলপথটা পণ্যবাহী সংযোগ হবে। ঠিক আছে, আর এটা দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এইটুকু মনে রাখলে এখান থেকে হবে আপনার। ওকে। বিশ্বের প্রথম এআই মন্ত্রী, এটা এটা হচ্ছে আপনার কোন দেশে, এটা আলবেনিয়াতে। আলবেনিয়া। এটা হচ্ছে তার মেইন কাজ হচ্ছে কি জানেন, তার মেইন কাজ হচ্ছে সরকারি কাজে, সরকারি প্রকল্পগুলোতে দুর্নীতি, সরকারি প্রকল্প বলতে আপনার দুর্নীতিটা তার সে তদারকি করবে, কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এটা হচ্ছে এটা, এটা মেইনলি সে দেখবে, এটা হচ্ছে তার কাজ। আর হচ্ছে সরকারি ক্রয় প্রকল্প ইত্যাদি, ক্রয়, বিভিন্ন ক্রয় দুর্নীতি এবং প্রকল্প দুর্নীতি, এগুলা সে দেখবে। এখন প্রশ্ন হতে পারে আপনার, আহ এর এর নাম কি? এর নাম হচ্ছে দিয়েলা, দিয়েলা। আর যার বাংলা অর্থ হচ্ছে সূর্য। তাহলে আমরা এটুকু মনে রাখবো, বিশ্বের প্রথম এআই মন্ত্রী বানাইছে কারা, আলবেনিয়াতে। আর যার কাজ হচ্ছে সরকারি প্রকল্পের দুর্নীতিগুলা চেক করা, সরকার যে কেনাকাটা হয় এগুলা, এগুলাতে কি পরিমাণ দুর্নীতি হয় এগুলা চেক করা। আর হচ্ছে এর নাম হচ্ছে ডিএলা, এটা বানাইছে কারা, আলবেনিয়া। এটা একটা চ্যাটবট, মানে এটা একটা চ্যাটবট, এটা কোনো মানুষ না, এটা কিছু না, এটা একটা আপনার ধরেন একটা সফটওয়্যার, যারা এটা চেক, যে এটা চেক করবে সবকিছু। সৌদি পাকিস্তান ঐতিহাসিক চুক্তি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। এই সৌদি পাকিস্তানের চুক্তির নাম দিচ্ছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট, SMDA। নাম কি, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। এই চুক্তিটা কেন হয়েছে, এই চুক্তিটা একটা ন্যাটোর মতো কালেকটিভ সিকিউরিটি টাইপ। ন্যাটোতে বলা আছে যে যে কোনো এক দেশের, ন্যাটোভুক্ত যে কোনো এক দেশের উপর কেউ আঘাত করা মানে সবাই ফিল করবে সবার উপর আঘাত করা হয়েছে, সবাই তাকে অ্যাটাক করবে। ঠিক এটা এরকম, যে পাকিস্তানের উপরে কেউ অ্যাটাক করলে সৌদি আরব পাকিস্তানের পক্ষ হয়ে তার যুদ্ধ করবে, সৌদিকে যদি কেউ অ্যাটাক করে, পাকিস্তান সৌদির পক্ষ হয়ে যুদ্ধ করবে। মানে মিউচুয়াল ডিফেন্স, মানে কারোর উপরে অ্যাটাক মানে তারা মনে করবে এটা তার, যে কারোর উপরে অ্যাটাক হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। গাজায় গণহত্যা জাতিসংঘ স্বীকৃতি, এইটা একটা গুরুত্বপূর্ণ issue। গণহত্যা এটা নিয়ে একটা আপনার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কেমন, কারণ হচ্ছে গণহত্যা বলতে 5টা বিষয়কে বোঝানো হয়। এক হচ্ছে কি বলেন তো, কোনো জনগোষ্ঠীর উপর হত্যা কিনা, এটা মনে রাখেন, জনগোষ্ঠীর উপর হত্যা কিনা। দুই, কোনো একটা অংশের শারীরিক
বা মানসিক ক্ষতি কিনা। যেমন ধরেন আপনি কাউকে হত্যা করলেন না, কিন্তু আপনি একটা মানুষকে একটা জায়গায় বদ্ধ করে রাখলেন, তাকে শারীরিকভাবে অক্ষম করে দিলেন, তাকে মানসিকভাবে বিকাশ করতে দিলেন না, এটা কিন্তু গণহত্যার মধ্যে পড়বে। কোনো একটা গোষ্ঠীকে ধ্বংস করার জন্য পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি, যেমন রোহিঙ্গারা কি করছে, রোহিঙ্গা যে জনগোষ্ঠী থেকে একে ধ্বংস করার জন্য কি করলো, ওখান থেকে সরাই দিল, এইটা একটা। অথবা আপনি একটা জনগণ একটা গোষ্ঠীর মানুষের জন্মগ্রহণটাকে বন্ধ করে দিলেন, যে নারীরা আর সন্তান জন্ম দিতে পারবে না, তার মানে ওই গোষ্ঠীর সন্তান আর বড় হতে পারবে না, ওই গোষ্ঠীতে নতুন কোনো সন্তান আসতে পারবে না, এটা গণহত্যার মধ্যে পড়ে। জানি স্পেসিফিকলি বলা আছে বংশবৃদ্ধি ঠেকানো, বংশবৃদ্ধি রোধ করা। তো যেভাবে বংশবৃদ্ধি হচ্ছে এই বংশবৃদ্ধিকে আমি রোধ করে দিলাম, এইটাও আপনার গণহত্যার মধ্যে পড়বে। ঠিক আছে। আরেকটা হচ্ছে একটা গোষ্ঠীকে অন্যত্র হস্তান্তর, যেমন উইগর মুসলিমদের যেটা করা হয়, উইগর মুসলিমদেরকে তাদের যে জায়গা এখান থেকে সরে এমন একটা জায়গা রাখছে, সেখানে তারা তাদের সকল যে তাদের যে ধর্মীয় কালচার সবকিছু ভুলে ডিফারেন্ট একটা মানুষ তৈরি হচ্ছে। এই ধরনের যে বিষয়গুলো হলে তা গণহত্যা, গণহত্যা বলা হয়। তো এই প্রতিবেদনে বলা হয়েছে ইয়ার উপরে, এই যে এই জাতিসংঘ প্রতিবেদন চাইছে যে ফিলিস্তিনদের উপরে এই ঘটনা করা হচ্ছে, এই ঘটনা হচ্ছে কিনা। জনগোষ্ঠী হত্যা এটা রাইট, শারীরিক মানসিক ক্ষতি ঠিক আছে, পরিকল্পিত হত্যা ঠিক আছে, বংশবৃদ্ধি রোধ এটাও ঠিক আছে, বাট এই গোষ্ঠী শিশুদেরকে শিশুদের, কিন্তু এই গোষ্ঠী শিশুদের কিন্তু কি অন্য হস্তান্তর করা হচ্ছে, হস্তান্তর করা হচ্ছে না, কিন্তু এটা কিন্তু না ভোট পড়ছে। তো যেহেতু পাঁচটার মধ্যে চারটাই হয়েছে, তাই এটাকে মোটামুটি গণহত্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ঠিক আছে। এই একটা বিষয় বাকি আছে, তাহলে আপনি মনে রাখবেন পাঁচটা বিষয়ের মধ্যে একটা বিষয় এখনো সুরাহা হয়নি। এইটা যদি হতো তাহলে এটা গণতন্ত্র হিসেবে স্বীকৃতি দিত, এখনো গণতন্ত্র হিসেবে স্বীকৃতি দেয় নাই, বাট আশা করি এটাকে গণতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়ে দিবে। গাজা নিয়ে নতুন প্রস্তাব দ্বিরাষ্ট্র সমাধান, দ্বিরাষ্ট্র সমাধান কিন্তু এখন না, এটা দ্বিরাষ্ট্র সমাধান কিন্তু 1948 সালে হয়েছিল। 1948 সালে ইউকে দিছিল দ্বিরাষ্ট্র সমাধান, কিন্তু তখন আমাদের মুসলিম বিশ্ব এটা মেনে নেয়নি। এবার হচ্ছে দ্বিরাষ্ট্র প্রস্তাবের উত্থাপন করছে হচ্ছে ফ্রান্স আর হচ্ছে সৌদি, এটা দ্বিরাষ্ট্র প্রস্তাব উত্থাপন করছিল। ঠিক আছে। এখানে বিপক্ষে ভোট দিছে 10টা দেশ, ভোট দেয়নি 12টা দেশ, বাকি সবাই এটার পক্ষে ভোট দিছে। সম্প্রতি কিন্তু আপনার কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, পর্তুগাল, তারপর এরা সবাই কিন্তু আপনার এই যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় এবং দিয়েছে। এই যেটা বললাম আর কি, এই দেশগুলো দিচ্ছে। জাতিসংঘে মনে হয় 193টা দেশের মধ্যে এখন কয়টা দেশ, 36টি দেশ দেয়নি। তো কতটি দিচ্ছে এটা যোগ যোগ করে মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। কত হয় দেখেন তো, সাত 157টি দেশ। এবং 157 দেশ স্বীকৃতি দিয়েছে, এই তথ্যটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। নেপাল সরকার পদত্যাগ করছে, এই সরকারের প্রধানের নাম কি, কেপি শর্মা, এ মনে রাখবেন। এবার হচ্ছে কিছু খেলাধুলা নিয়ে তথ্য। এশিয়া কাপ ক্রিকেট 2025 চ্যাম্পিয়ন হয়েছে ভারত, রানার্স আপ পাকিস্তান, এখান থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই পরীক্ষায়। এইটা নিয়ে প্রশ্ন হতে পারে, নেক্সট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ কোথায় হবে বলুন তো। নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে
ইউএসএ, মেক্সিকো, কানাডা, 3 দেশ মিলিয়ে। এক। দল কয়টা? 48টা। গ্রুপ ভাগ হয়ে গেছে, আপনারা দেখে দিন গ্রুপটা। তারপর হচ্ছে এটার বলের নাম কি, বিশ্বকাপের বলের নাম কি? গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে। ট্রাই ওন্ডা। মাস্কটের নাম কি? মাস্কট কয়টা? সাধারণত একটা মাস্কট থাকে, এখানে মাস্কট হচ্ছে 3টা। 3টা দেশের জন্য 3টা মাস্কট। মাস্কট দুইটার নাম মনে রাখেন, প্রশ্ন আসতে পারে কোনটি বিশ্বকাপের মাস্কট নয়। একটা হচ্ছে ম্যাপল দা মুজ, ম্যাপল দা মুজ। দ্বিতীয়টা হচ্ছে জায়ু দা জাগুয়ার, জাউ দা জাগুয়ার। তৃতীয়টা হচ্ছে ক্লাস দা বান্ড, ইগল। এই হচ্ছে আপনার 3টার কাজ। এছাড়া হচ্ছে তেমন কোনো এখান থেকে পড়ার প্রয়োজন নাই। শুধু কোন কোন দেশে ওয়ার্ল্ড কাপটা হবে এটা মনে রাখবেন, কয়টা দেশে হবে এটা মনে রাখবেন, বলের নামটা কি, মাস্কট কয়টা, 3টা, 3টা কি কি না এটা মনে রাখবেন। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপ, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। স্বাগতিক দেশ আপনি মনে রাখবেন ভুটান, এটাই মনে রাখেন, আর কিছু লাগবে না। রানার্স আপ বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত। এইটুকু কি মনে রাখেন, আর কিছু জানা লাগবে না। এটা আসতে পারে ফেয়ার প্লে ট্রফি কারা পাইছে, বাংলাদেশ পাইছে, এটা মনে রাখতে পারেন। এশিয়ার সর্বকালের সেরা টি-20 একাদশে কে গেছে একটু দেখেন তো। সানাত জয়সূরিয়া শ্রীলঙ্কার, ঠিক আছে। জয়বর্ধন শ্রীলঙ্কা, ঠিক আছে। বিরাট কোহলি ইন্ডিয়া, সূর্যকুমার যাদব ইন্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক উইকেট রক্ষক, হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে আসছে। আফ্রিদি, মানে আফ্রিদি আর সাকিব আল হাসান একই ক্যাটাগরিতে পড়ে গেছে, দুইজন স্পিন অলরাউন্ডার। তাহলে তো এখানে সাকিবের চেয়ে আফ্রিদি হচ্ছে এখানে বেশি প্রায়োরিটি পাবে। রশিদ খান, ঠিক আছে। ওমর গুল, ঠিক আছে। জাসপ্রীত, ওমর গুল হচ্ছে বিষয়টা কি কেন আসছে মেইনলি আমি বলি যে মোহাম্মদ আমির আর হচ্ছে আসিফ, এই সময় যে একটা গ্যাপ ছিল, গ্যাপে কিন্তু পুরো পাকিস্তানকে ওমর গুল একাই সার্ভিস দিছে। তো ওমর গুল ডেথ ওভার গুলোতে ভালো বল করতো। জাসপ্রীত বুমরা, ঠিক আছে। মালিঙ্গা পারফেক্ট, ঠিক আছে। সায়েদ আজমল পারফেক্ট। কজন দিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে। ওই এখন ঘটনা হচ্ছে এখান থেকে হচ্ছে আফ্রিদি আর সাকিবের মধ্যে একজন বাদ দিয়ে সায়েদ আজমল হচ্ছে আপনার প্লেইং এ থাকবে আর কি। এইটাই হচ্ছে হিসাব। না, একাদশটা খারাপ হয় না। তো এটা মনে রাখবেন যে এশিয়া সর্বকালের সেরা টি-20 একাদশে বাংলাদেশের কে আছে? সাকিব আল হাসান আছে। এছাড়া আর থাকার মতো কেউ নাইও বাংলাদেশে। তো মোটামুটি এই থেকে আপনার মোটামুটি আর আপডেট পড়াশোনা। আপনি যদি প্রিলি, যেহেতু খুবই দেরি নাই, দ্রুত প্রিলি হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে আমার পরামর্শ হচ্ছে আপনারা রিসেন্ট নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাবেন না। রিসেন্ট নিয়ে আপনার 4টা 5টা প্রশ্ন আসতে পারে হাইয়েস্ট। এই কয়টা প্রশ্নের জন্য আপনি সারাদিন রিসেন্ট পড়া, রিসেন্ট বই কিনে মুখস্থ করে ফেলা, এগুলোর খুব একটা প্রয়োজন নাই। মোটামুটি আপনি যতটুকু পড়াশোনা করছেন, শুধু পুরাতন পুরাতন প্রশ্নগুলা, পুরাতন প্রশ্ন, পুরাতন বিগত বছরের প্রশ্ন, পুরাতন বছরের ব্যাখ্যা থেকে যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনি পড়লে আপনি প্রিলি টিকবেন, ঠিক আছে। নতুন প্রশ্নের জন্য ধরেন আপনার বাংলা সাহিত্যের সাহিত্যিক আছে আপনার কমপক্ষে 100, দেখবেন ঘুরে ফিরে রেগুলার প্রশ্ন হয় আপনার 20 জন থেকে। এখন আপনি এই 20 জন, আপনি 100 জন টানা মুখস্থ করবেন, আপনার পরীক্ষায় মার্ক কত? বাংলায় বাংলা মার্ক তো 25, এখন কমাই দিচ্ছে, 30 করে ফেলছে, তাই না? তো এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি হচ্ছে ওই যে যত বেশি বিগত বছরের কোশ্চেন সলভ করবেন, তা পারবেন। আপনার বাংলা সাহিত্যিক দেখবেন প্রায় 5-7টা একদম নতুন আসে, এটা কেউ পারে না। যেটা কোনো বইতে নাই, যেটা কেউ পারে না, এটা মানে কেউ পারবে না, এটা টেনশন করেন না। তো
আপনাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যে ফিক্সড কোশ্চেন, যেগুলা ফিক্সড কোশ্চেন কখনো ভুল করা যাবে না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার নির্দেশনা এবং মেসেজ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সব সময় বলি, রিসেন্ট নিয়ে মাথায় ঘামাবেন না, রিসেন্ট কোনো বিষয় না, রিসেন্ট লাগে না। প্রিলি টিকতে রিসেন্ট লাগে না, প্রিলি টিকতে আনকমন কোশ্চেন পারা লাগে না, প্রিলি টিকতে একটাই লাগে, কমন প্রশ্ন ভুল না করা। ঠিক আছে, এটা মনে রাখবেন, প্লাস বিগত, বিগত ও কমন, এই দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি পিজি টিকে গেছেন। তো খুবই ছোট একটা লেকচার ছিল। তো আশা করি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।